বঙ্কিমচন্দ্র লিখছেন, যদি শব্দমন্ত্রে সংসার জয় করিবে তবে যেন তোমার গলায় পঞ্চম লাগে। ভোটের মুখে জনতার মন জয় করতে রাজনীতিবিদদের গলার সুর পঞ্চমে নয়, একেবারে সপ্তমে। এই যেমন আজ কাঁথি থেকে অমিত শাহ বললেন 19-এর লোকসভা ভোটের গণনা শেষ হতে হতেই নাকি তৃণমূল সরকারের পতন হবে। পাল্টা তৃণমূল বলছে দিবা স্বপ্ন দেখছে বিজেপি। আজ অমিত শাহের সভা ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে কাঁথি। একদিকে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, উল্টোদিকে হামলা হয় বিজেপি সমর্থকদের একাধিক বাসে, আগুন ধরানো হয় বাইকেও। দিলীপ ঘোষ বলছেন প্রশাসনকে সঙ্গে নিয়ে আক্রমণ চালিয়েছে তৃণমূল। পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ওরা ইট বোমা ছুঁড়লে আমরা কি রসগোল্লা ছুঁড়ব? লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে এখন অন্তত 1 মাস বাকি। সেখানেই আশঙ্কা আবার আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাবহুল নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। কিচ্ছু বদলাবে না এই 19-এও। যাই হোক, আজ আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো অমিত শাহের সভা ঘিরে কাঁথি রণক্ষেত্র এখনো। দেখুন, পরপর দাঁড়িয়ে থাকা বাইকে আগুনের লেলিহান শিখা, রাস্তায় দাঁড়িয়ে ভাঙাচোরা বাস, তাণ্ডবের শিকার পুলিশের গাড়ি, রেহাই নেই পেট্রোল পাম্পেরও। মঙ্গলবার অধিকারীগড়ে অমিত শাহর সভার পর এরকমই রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের কাঁথি। রাস্তার উপরই দফায় দফায় সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। বিজেপির অভিযোগ, সভা থেকে ফেরার সময় তাদের বাসে ভাঙচুর চালান তৃণমূল সমর্থকেরা। অমিত শাহজির মিটিং এ আসার পরে আমরা সবাই মিটিং এ চলে যাই। সেই মিটিং এ যাওয়ার পরে আমরা কিছুক্ষণ বাদে খবর পেয়ে যাই যে আমাদের গাড়িগুলো সব ভাঙা চলছে। আমরা ছুটে ছুটে যখন ওখানে খবর দিলাম, ওখান থেকে যখন আমাদের মিটিংটা ভেঙে প্রচুর লোক আসা শুরু করলো, তারপরে ওরা জনা 50 তৃণমূলের গুন্ডা বাহিনী একদম ফ্ল্যাগ লাগিয়ে নানা রকম কুৎসিত ভাষায় গালাগালি, বিজেপিকে গালাগালি, অমিত শাহকে গালাগালি। তৃণমূলের আবার দাবি, সভা থেকে ফেরার সময় একাধিক সরকারি বাসে ভাঙচুর চালান বিজেপি কর্মীরাই। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিস ও তৃণমূল সমর্থকদের বাইকে। ওরা নিজেরা নিজেদের গাড়ি ভেঙেছে, নিজেরা নিজেদের আমাদের যে সরকারি বাসগুলোকে ভেঙেছে, আমাদের এখানে বাসের কাউন্টার ভেঙেছে, ভুসিমাল দোকান, পান দোকান, সাধারণ নিরীহ মানুষ, পথযাত্রী, স্কুলের যাত্রীরা এবং মহিলা প্রত্যেকে বাইরের লোক বিভিন্ন এলাকা থেকে এসছে এবং মদ খেয়ে ওরা প্রি প্ল্যান ভাবে এসছিল যে আজকে কাঁথিতে তারা এই সন্ত্রাসটা করবে। এরা বিজেপির একদম সমাজবিরোধী এবং তারা ট্রেন্ড হয়ে এসেছিল যে কাঁথিতে রক্তাক্ত একটা ঘটনা ঘটাবে। চোখের নিমেষে গন্ডগোল ছড়িয়ে পড়ে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। লাঠি ইট হাতে একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায় দুপক্ষকে। তাণ্ডবের শিকার হয় দোকান, পেট্রোল পাম্প থেকে পুলিশের গাড়ি পর্যন্ত। অমিত শাহর সভার পর সংঘর্ষের এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। टूटे हुए गाड़ी जिसमें हमारे कार्यकर्ता और हमारे नेता जा रहे हैं, उनके शीशे टूटे हुए हैं, पत्थर मार के उनके शीशे तोड़े जा रहे हैं। बसेस को आप इस प्रकार से तोड़कर लोगों में भय और आतंक का माहौल बनाते हैं। आगजनी हो रही है, आग लगी हुई है। ये टेलीविजन के जो शॉट्स है वो हम दिखा रहे हैं। ये जो दृश्य आज हम टेलीविजन चैनल के माध्यम से बंगाल का देख रहे हैं, दिल दहक उठता है कि ममता जी, ये टीएमसी का फुल फॉर्म कभी कभी लगता है कि तालिबानी ममतार कर्मो। किस प्रकार के कर्म हैं? ये तालिबानी दीदी की तरह आप वहां बिहेव कर रही हैं। মিটিং করতে গেছিল ওই লাঠি, বাঁশ, রড, বোমা নিয়ে। কেন, কি করতে? এরা সব প্রাক্তন সিপিএম, এখন বিজেপি হয়েছে। আর কাঁথি আজকের নয়, 70 সাল থেকে ডানপন্থীদের দুর্গ। এবারে পরিকল্পিতভাবে করেছে এবং আমরা ভদ্র বলেই তো ওদের মিটিংয়ে কোনো রকম গোলমাল হয়নি। একটা পতাকা পর্যন্ত আমরা কোথাও লাগাতে না বলেছিলাম। ওদের যদি এত সাহস থাকতো মিটিং শুরুর আগে করলে কেন মিটিংটাই করতে পারতো না। এর ফল ভুগতে হবে, এটুকু আমি বললাম। दुखद बात है, सारे घटना पुलिस का सामने हुआ। जब अमित शाह जी हम लोग मंच पे थे, उसी समय इन लोगों ने मौका देख के महिला कार्यकर्ता तक भी नहीं छोड़ा। 2 महिला कार्यकर्ता को तो तालाब में जबरदस्ती धकेल दिया। কমপ্লিটলি বিজেপির লোকরা করেছে। না না, পার্টি অফিস যদি ভাঙেন, মোটরসাইকেলে আগুন লাগান, তা আমাদের লোকদেরকে ইট ফুললে রসগোল্লা দেবো নাকি আমরা? সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তৃণমূল বিজেপি সংঘর্ষে কাঁথি উত্তপ্ত হয়ে ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
যারা সংঘর্ষের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, পাল্টা রাজনাথ সিংহের কাছে নালিশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে বলেন, আপনার নেতাকর্মীদের সামলান, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঋত্বিক প্রধান, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূল এবং বিজেপি দুপক্ষের কাছেই যাব। আমার প্রশ্ন খুব পরিষ্কার, কে আগে কে পরে, বাইকে আগুন না তৃণমূল অফিসে আগুন, সে তো পরের কথা। এখনও ভোটের দিন ঘোষণা হতে অন্তত 1 মাস বাকি, মার্চ মাসের প্রথম সপ্তাহে সম্ভবত। সেখানে সিরিজ অফ মিটিং শুরু হবে, এখনও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে আবার পশ্চিমবঙ্গে সেই রক্তস্নান, সেই পশ্চিমবঙ্গের মাটির রক্তে ভেজা একের পর এক ঘটনা, আবার একটা ঘটনাবহুল নির্বাচন। আমি বলছি, একটা মিটিংকে কেন্দ্র করে যদি এই ছবি হয়, আপনি আগুন দেখুন, প্রায় শ্মশানের চিতার মতো আগুন জ্বলছে। শুনুন, রিয়েলিটি মাস্ট টেক প্রেসিডেন্স ওভার পাবলিক রিলেশনস। জনগণ সম্পর্কিত কাজে বাস্তবতাকে অনুসরণ করতেই হবে। যে কথা শুভেন্দু অধিকারী বলল, মিটিংয়ের সময় কোনো গণ্ডগোল হয়নি, মারামারি হয়নি। হ্যাঁ, যদি ঘটনার পাশে আজকে যদি এক পার্টিকে, তৃণমূলকে যদি করতে হয়, তাহলে মিটিংয়ের সময় তো অনেক কিছু ঘটতে পারত। সুতরাং কারা করেছে বাস্তবতাকে পরীক্ষা করে দেখতে হবে। সেখানে সরকারি বাস ভাঙচুর হয়েছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে, মহিলাদের, এই জিনিসগুলো আমি বলছি না তৃণমূল একেবারে দুধে দেওয়া, আমি কখনো তা বলবো না, কিন্তু রিয়ালিটি মাস্ট টেক প্রেসিডেন্স ওভার পাবলিক রিলেশন। বাস্তবতাকে দেখে কাজটা করতে হবে। ওই সঙ্গে সঙ্গে দিল্লিতে সম্বিত পাত্র পরিষ্কার বললো যে কতগুলো দেখিয়ে বলে যে এইটাই বাস্তবতা না, ইচ্ছে করে গন্ডগোল পাকিয়ে এইখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, ইচ্ছে করে গন্ডগোল পাকিয়ে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা। পঙ্কজদা, হ্যাঁ, আমরা তো দেখলাম যে সভার অনুমতি দেওয়া নিয়ে শুরু হলো। সভা শুরুর মাত্র 1 ঘন্টা আগে অনুমতি পাওয়া গেল, সভা চলাকালীনই হামলা শুরু হলো। পরিকল্পিতভাবে মার্ডার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের হত্যা ছাড়া এটা আর কিছু বলা যাবে না। তৃণমূল অফিসেও আগুন জ্বলছে, এই ছবিও দেখা গেছে। নিজেরা যদি নিজেদের আত্মহননের যে পথ পশ্চিমবাংলায় শুরু করেছে, পঞ্চায়েতে, শুধু পঞ্চায়েত নির্বাচনে তার পাল্টা এই করতে দেশ রাজ্য ছারখার হয়ে যাবে। না, দাঁতের বদলে দাঁত যদি নীতি হয়, তো যে বিষয়টা যদি আপনি একবারে প্রতি মুহূর্তে এরকম করেন, মানুষ কিন্তু দেখছে যে কি ঘটনাটা ঘটছে, একের পর এক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সভা করতে দেওয়া হবে না। আপনি বলুন তো, ভারতবর্ষের কোন প্রান্তে, অমিত শাহ শুধু তো পশ্চিমবঙ্গে সভা করেনি, অমিত শাহ সারা ভারতবর্ষ কোথাও এরকম ঘটনা ঘটছে না, তাহলে পশ্চিমবঙ্গে সভা করতে দেওয়া হবে না। এইরকম একটা অবস্থা কেন তৈরি করা হচ্ছে? কারোর মধ্যে যায়নি। প্রথমত ধরি সভা, সেখানে যাদের জমি আছে তারা যদি অভিযোগ করে আমার এখানে আমি জমিতে করতে দেবো না, দায় কি তৃণমূলের? হ্যাঁ, হতে পারে তৃণমূলের সাপোর্টার, আমি অস্বীকার করছি না। সে যদি বলে, এখন তৃণমূল আগে দেখেছেন মানে মালদা, সেখানে সিপিএম এর লোক সহযোগিতা করলে সভা করতে, এখন সে যদি বলে আমি সভা করতে দেবো না, দায় কি তৃণমূলের? আসলে অস্তিত্বটাকে আপনাকে তৈরি করুন, মাঠ তৈরি করুন, কয়ে করুন, সত্যিকার মিথ্যা কথা বলবেন না। একটার উত্তর, প্রথম কথা হচ্ছে যে সভায় যে লোক হচ্ছে স্পন্টেনিয়াসলি 1 ঘন্টা 2 ঘন্টার নোটিশে মানুষ যেটা হচ্ছে, এটা মানুষের উপস্থিতি বলে দিচ্ছে যে পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসন্ন। এটাই 40 বিঘা জমি, 8 জন জমি মালিক চলে গেলেন থানায় আপনাদের বিরুদ্ধে। না, যে কেন শ্রোতারা আমার মাঠে দাঁড়াবে? কারা? আমি বলছি 40 বিঘা জমি, তার 8 জন জমির মালিক চলে গেলেন, 1 বিঘার একজন শুধু দিতে রাজি হয়েছে, কাগজপত্র দিয়েছে, 8 জন থানায় চলে গেলেন বিজেপির বিরুদ্ধে। দেখুন, আমার লোক নেই না, আপনার জায়গা নেই, পঙ্কজদা বলছেন ফোর্স করে আপনি শুনুন, আপনার বিজ্ঞ মানুষ, আপনার তো উইজডম আছে, বিজ্ঞতা তো রয়েছে, আপনি বলুন না, আপনার তো ইনফরমেশন আছে। ইনফরমেশন না, তাহলে আপনি যেখানে করবেন সেই জায়গাটা আপনার নেই, আপনি করুন না। আচ্ছা, বেশ, এত মাঠের কথা হচ্ছে, আমি একেবারে সরাসরি ঘটনাস্থলে চলে যাব। কাঁথিতে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, আমি তোমার কাছে জানতে চাইবো, যে হিংসার ছবি আমরা দেখছিলাম, আগুনের ছবি দেখছিলাম, এই মুহূর্তে কাঁথির ছবিটা ঠিক কিরকম দীপক? এখনো কি উত্তেজনা রয়েছে দীপক? উত্তেজনা মানে তোমাকে বলতে পারি, শুধু একজন সাংবাদিক হিসেবে না, একজন ভিকটিম হিসেবে গত প্রায় 3 ঘন্টা ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা। না গাড়ি আসছে না গাড়ি যাচ্ছে, বারবার করে বলা হচ্ছে ব্যাপক সন্ত্রাস হচ্ছে সামনে, কোনো গাড়ি মুভ করবে না, কোনো গাড়ি আসছে না, কোনো গাড়ি যাচ্ছে না। বিশেষ করে কিছু গাড়ি আসছে যেগুলো
কোলাঘাট থেকে নন্দীগ্রাম হয়ে কাঁথির দিকে যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলোকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু যেই গাড়িগুলো কাঁথি থেকে বেরিয়ে গিয়ে বাইপাস ধরে নন্দীগ্রাম হয়ে কোলাঘাটের দিকে যাচ্ছে সেই গাড়িগুলোকে অ্যালাউ করা হচ্ছে না। ফলে এই দীর্ঘ রাস্তা জুড়ে সার এক ঝলক দেখিয়ে দিই যে দীর্ঘ সময় ধরে এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে নিথরভাবে এবং কোনো নড়চড় নেই, পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এবং বেশ কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে একই ঘটনা, এখানে বেশ কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে আক্রমণেরও ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় পাথর ছোড়া হয়েছে। आपका गाड़ी इधर है? अरे ये तो गाड़ी मेरा इधर है, तो ताड़ के फड़फाड़ दिया। हाँ हाँ मेरा गाड़ी, मेरा ये कब बजे मालिक हुआ है घटना? मैंने 3:30 3:30 बजे आप लोग कहाँ जा रहे थे उस समय? हम लोग मैंने वो काथी में थे। लेकिन ये तोड़ फोड़ शुरू हुआ हमारी जानकारी के हिसाब से करीबन 5 बजे से। हाँ। सुबह कुछ हुआ है, दोपहर भी हुआ है। हाँ हुआ है, मैंने 5 बजे से। आप कहाँ जा रहे थे? हम मैंने काथी सेंट्रल बस के पास थे। अच्छा, वहाँ तोड़फोड़ यही हुआ है? नहीं वो हुआ है, हम लोग आके हैं आज जामे। এখানে একটা বাসও দেখতে পাচ্ছি, কিছু মানুষ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আমরা এখানে আধা ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা কি কোনো বাসে যাবেন? না না, আমরা এই ট্রেকার নিয়ে এসেছি। ও ট্রেকার নিয়ে আমরা এসেছিলেন? কাঁথিতেই ছিলাম। হ্যাঁ। ওখানে ওই 4টে 4:30 এরকম টাইম, সঠিক বলতে পারছি না, ওই টাইমটার মধ্যে হবে। ওইখান থেকে 4:30 ওই তো আমি বলছি। ভাঙা শুরু হয়ে গেছে। আমরা ওইখানে ভাঙচুরটা শুরু হয়েছে কোথায়? ওই কাঁথিতেই শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে মিটিং হয়েছিল ওই পাশাপাশি। এবং রাস্তাতে যেটা শোনা যাচ্ছে যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এক ঝলক ছবিটা যতদূর দেখানো সম্ভব হয়, তবে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে দীর্ঘ যতদূর নজর যাচ্ছে আমাদের এই ঘুটঘুটে অন্ধকার, চারদিক নিস্তব্ধ, মানুষ গাড়িতে বসে রয়েছেন, পরপর ট্রেকার, জিপ, বাস দাঁড়িয়ে রয়েছে এবং যতদূর চোখ যায় শুধু গাড়ির সারি এখানে দাঁড়িয়ে নিথরভাবে দাঁড়িয়ে। পরিস্থিতি আদৌ কখন উন্নতি হবে, কখন গাড়িগুলো ছাড়বে, কখন মানুষ তার গন্তব্যে পৌঁছতে পারবেন, কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। এক চরম অনিশ্চয়তার মধ্যে, এক চরম নৈরাজ্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ এবং দাঁড়িয়ে রয়েছি আমরাও গত প্রায় 2-2.5 ঘন্টা ধরে এখানে। সুমন, ধন্যবাদ দীপক। আমি স্বরূপদা, রাহুল দুজনের কাছেই যাব। আমি বলছি রাজপথে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বলছি আবার দীপকের কথাটাই কোট করতে হচ্ছে, সাংবাদিক হিসেবে না, ভিকটিম হিসেবে। সাধারণ মানুষ কিন্তু এই অশান্তির একেবারে অসহায় ভিকটিম। আমি একটু ছোট্ট কথা বলি। দেখো, একটা এই পুরো ব্যাপারটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। আজকে এখানে সভা করতে এসেছিলেন অমিত শাহ, কেন্দ্রীয় সভাপতি, তার সাথে গিরিরাজ কিশোর আর একজন জায়গায় বিপ্লব দেব, 3টে বড় সভা করেছে। এখানে দাঁড়িয়ে না পেয়েছে এরা মালিকের জমি, না পেয়েছে রাজনৈতিক জমি, কোনো রকম ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে না বুঝতে পেরে পরিকল্পনা মাফিক সভার শেষে বাস জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এই মেসেজ দিতে যাচ্ছে যে কোনো ডিভিডেন্ড পাওয়া যায় কি না। কেন অমিত শাহ সেই ফাটা রেকর্ড, সেই একই কথা আবরে গেছে এবং মানুষ তাতে কোনো দিশা পায়নি। অমিত শাহ কি বলেছে রাহুল? কিন্তু আমি বলছি হিংসা হয়েছে দুপক্ষেই, এটা মানতে হবে। পার্টি অফিস জ্বালানো হয়েছে, বাস ভাঙা হয়েছে, তার প্রতিক্রিয়া হিসেবে হতে পারে, কিন্তু এটা করা হয়েছে পরিকল্পনা করে। যেহেতু এই রাজ্যে দাঁড়িয়ে প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে, কেউ এলে যত শেষ আসুক কেউ কেস আমার এখানে পরিকল্পনা। তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার, পরিকল্পনা মাফিক এই অশান্তি পাকানো হয়েছে। দ্রুত একবার দিলীপ ঘোষের প্রতিক্রিয়া দেখবো। আমি 1 ঘন্টার বেশি জামে আটকেছিলাম, কোথাও কোনো পুলিশ নাই, কোনো সহযোগিতা নাই, সব দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে। এমনকি শিশির বাবু দেখলাম আমার সামনেই আটকে ছিলেন জামেতে, একটা পুলিশ কোথাও দেখতে পাচ্ছি না। গাড়ি ঢোকা থেকে আরম্ভ করে গাড়ি ভাঙা শুরু হয়েছে, এখনো বেশ কয়েকটা গাড়ি ভাঙা হয়েছে, পুরো রাস্তায় কাঁচ ভর্তি। কয়েকজন আমাদের কার্যকর্তা আহত হয়েছেন, জ্যামের জন্য তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না। আর টিএমসি উল্টো বলছে নাকি আমরা করছি। তো এই যে সব রকম ভাবে অসহযোগিতা করেও সভা আটকাতে পারেনি। 12টা থেকে সভা শুরু হবে, 11টার সময় ডিএম আমাদের পজিশন দিয়েছেন হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য। সকল সভা হয়েছে, হতাশ হয়ে গিয়ে এইভাবে গায়ের জোরে আটকাবার চেষ্টা করছেন প্রশাসন দিয়ে। আমার মনে হয় তাদের হার শুরু হয়ে গেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল সাংসদ শিশির অধিকারী কি বলছেন তিনি দেখব। কত লোক ছিল, 1,500 চেয়ার ছিল, 350 স্কোয়ার ফুট সভা। কত লোক ছিল যে কাঁথির মতো জায়গায় দাঁড়িয়ে কাঁথি থেকে লোক বার করে কাঁথির লোককে তাদের আক্রমণ করতে হবে। কাঁথি অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা এবং আজকে যারা ওই লাল থেকে গেরুয়ায় এসেছে আমরা তাদের চিনি, আমরা গোটা ভিডিও করিয়েছি যে কারা এইসব জিনিস, এই দুষ্কৃতকারী কারা লাঠি বোম গাড়ির মধ্যে পাথর এসব নিয়ে এসেছিলেন, একটা প্যান্ডামোনিয়াম করবার জন্য চেষ্টা করছিলেন এবং কিছু মোটরসাইকেল পুড়িয়েছেন, কিছু লোক ইনজোর হয়েছে, একবার নিরীহ পথচারী ইনজোর হয়েছে,
বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসছিলেন দূর দূরান্ত থেকে মানুষ ইনজিওর হয়েছেন, অধ্যাপক, প্রফেসর, শিক্ষক ইনজিওর হয়েছেন। কাদের নিয়ে এসেছিলেন ওরা? পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা থেকে বয়ে নিয়ে এসেছিলেন। কাদের এনেছিলেন? ওরা বিজেপি দেখেছেন, ব্রিগেডের সভা থেকে ওরা হতাশ হয়েছেন, ওদের নার্ভ ফেল করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। সর্বদা একই অভিযোগ, বাইরে থেকে লোক এনে পরিকল্পনা করে এই রাজ্যে অশান্তি করা হয়েছে। সুমন ভাই, 350 কার্যকর্তা আক্রান্ত, 54টা বাস ভাঙচুর হয়েছে। পশ্চিমবঙ্গে অপোজিশনের লেভেল প্লেইং গ্রাউন্ডটা সংকুচিত হচ্ছে। 71-72-এর পদধ্বনি শোনা যাচ্ছে। ডেমোক্রেসি হ্যাজ বিন টেকেন ফর আ রাইড, যার জন্য আমরা বলছি গণতন্ত্র বাঁচাও যাত্রাটা প্রণিধানযোগ্য। স্টেট সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার। দ্য স্টেট গভর্নমেন্ট উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। কে আগে করছে কে পরে করছে ব্যাপার না। র্যাডিক্যালিজম ইজ ব্যাড ইন এনি অফ ইটস ফর্মস অ্যান্ড ম্যানিফেস্টেশনস। এই দেশটা মহাত্মা গান্ধীর দেশ, অহিংসা পদ্ধতিতে আপনি নিন্দা করছেন। এই দেশটা মহাত্মা গান্ধীর দেশ, অহিংসা পদ্ধতিতে রাজনীতি করার দেশ। প্রণিধানযোগ্যভাবে সমস্ত দলের জানা উচিত। তার উল্টো বার্তা দিচ্ছে, সেটা প্রমাণিত উত্তরপ্রদেশে। যখন পুলিশ কর্মীকে আরএসএর উন্মত্ত গুন্ডারা হত্যা করে দাঁড়িয়ে সুভাষ সিংকে সেটা সমর্থিত, সেই মহাত্মা গান্ধীর দেশ উত্তরপ্রদেশে দেখিয়ে দিয়েছে, আবার এখানে সমালোচনা করছে। কি অদ্ভুত উত্তরটা দিতে দাও, কি করে বলে উত্তরটা দিতে দাও তুমি। না না, এটা বলার আগে নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন যে আমরা কোনো ভায়োলেন্সকে কোনোভাবে সমর্থন করি না, এখানে এসে কোনো ভায়োলেন্সকে সমর্থন। কিন্তু উত্তরপ্রদেশে কি অবস্থা? গণতন্ত্র সেখানে আছে। I don't see any hooligans in Trinamool Congress because Mamata Banerjee, perhaps she is not only the best, just a minute, perhaps she is not only the best and toughest chief minister Bengal have ever seen. Under her leadership, where is the syndicate? Where are the hooligans? Yes, some hooligans are there which is being hired from Dumka, Jharkhand, and they are being hired by BJP. We don't need any hoodlums because we have the tacit support of the people, the electorate. বেশ, এবার দুষ্কৃতীদের তত্ত্বে আসি। মদন মিত্র বলছেন যে বাইরের রাজ্য থেকে দুষ্কৃতী নিয়ে আসা হয়েছে। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, একেবারে চয়নবাবু একই কথা বলছেন যে আগে যারা লাল ছিল, যারা বামপন্থী ছিল, সেই হিংস্র কর্মীরা তারা এখন বিজেপিতে জয়েন করে। ওটা যিনি বলেছেন তিনি উত্তর দেবেন, কারণ আমি একদম পরিষ্কার একটা কথা বলে রাখি। আজকে তমলুকে আমার যুব কমরেডরা আক্রান্ত হয়েছেন ওই যে ইন্টার্নশিপের জন্য যে টিচারদের নেওয়া হবে ওই পদ্ধতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সে খবর এলো না, ছাত্র যুবদের লড়াইটা এলো না, একটা এমন বিষয় এলো যেটা কোনো রাজনৈতিক বিষয় না। দুটো দল বা দুদল প্রতিদ্বন্দ্বী তারা নিজেদের মধ্যে দখলের লড়াইটা লড়লেন, এর বাইরে কিচ্ছু নয়। একটা কিন্তু আবার বলছি আমি, ভিকটিম হলেন সাধারণ মানুষ। এই মুহূর্তে হচ্ছে এটাই তো মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে আছে। আমি একটা খুব স্পষ্ট কথা বলছি সুমন, আমাদের আগামী 3 তারিখের ব্রিগেড, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছি আমাদের কাছে স্পষ্ট বলা হচ্ছে ব্রিগেডের প্রচার করছেন, খুব ভালো কথা, কিন্তু আমি বলছি এই অশান্তির মূলে আপনারা বলছেন শেষ করতে দিন। গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে বলা হচ্ছে। যারা আমাদেরকে গাড়ি দেবেন বলছেন, আমাদের পদযাত্রী মানে ব্রিগেডের যে সমাবেশের জন্য যারা যাবেন, আমাদের কমরেডদের গাড়ি যারা দেবেন বলেছেন, লাইসেন্স বাতিল হচ্ছে। বিজেপি কিন্তু গাড়ি পেয়ে গেছে, ভাঙচুর করার জন্য বিজেপির গাড়ি পেয়েছে। 24টা গাড়ি, আমার স্বরূপ যেটা বললেন, অধ্যাপক স্বরূপ প্রসাদ ঘোষ যেটা বললেন, 24টা গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুর করার জন্য 24টা গাড়ি পেয়েছে বিজেপি। আমরা পাবো কিনা কিন্তু জানি না। 1, 2 যেটা সেটা হচ্ছে যে এই লড়াইটা লাভটা কি হলো? মানুষ আক্রান্ত হয়েছে, এটা মূল জায়গা। পশ্চিমবাংলার মানুষ আপনাদের সবাই প্রধানমন্ত্রী না, আপনাদের লোক সবাই যাবে। কোন প্রধানমন্ত্রী যাবেন? আপনারা সবাই কোন প্রধানমন্ত্রীর কথা বলছেন? কোন প্রধানমন্ত্রী যাবেন? আপনারা সবাই যাবে, চ্যালেঞ্জ করছি। প্রসঙ্গ পাল্টাবেন না, মূল জায়গাটা আসুন। মূল জায়গাটা সাধারণ মানুষ কেন? আমার যেটা মনে হয় একটা সুপার এমার্জেন্সি চলছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। ওই যে কয়েক বিঘা জমিতে কয়েকজন লোক পারমিশন দিয়েছে, কয়েকজন দেয়নি। আমার প্রশ্নটা হচ্ছে সরকারি জমি ক্লাবগুলো দিতে পারবে?
কারুর ক্ষমতা আছে কোনো দল, কোনো বিরোধী রাজনৈতিক দলকে একটা ক্লাব কোনো জমি দিতে পারবে না, খেলার মাঠ জমি দিতে পারবে না, সরকারি প্রেক্ষাগৃহ দিতে পারবে না। তাহলে বিরোধী অপোজিশনরা যাবেন কোথায়? আমি বিজেপি কি করছে বলার নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপির ক্ষেত্রে তৃণমূল সরকার যেটা করছে সেটা একটা সুপার এমার্জেন্সি পশ্চিমবঙ্গে চালাচ্ছেন এবং সমস্ত লুম্পেন বাহিনীকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। সমস্ত লুম্পেন বাহিনী নামিয়ে দিচ্ছে। যেটা হচ্ছে সেটা বলুন না, যেটা তৃণমূলের এই শাসনে বলে যেটা হচ্ছে বিজেপির উত্তপ্ত এখনো মাইলের পর মাইল একেবারে শয়ে শয়ে বাস দাঁড়িয়ে আছে, যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে এই কাঁথি নিয়ে বলেছেন। দীপঙ্কর সেন তিনি লিখছেন, আমাদের রাজ্যে ভোট মানেই হিংসার এই অভিশাপ, পিছু ছাড়বে কবে? অয়ন সোম লিখছেন, দুপক্ষের এই সংঘর্ষের সময় পুলিশ কি করছিল? রং না দেখে ব্যবস্থা হলো না, নেওয়া হলো না কেন? সোমনাথ দত্ত লিখছেন, ভোটের আগে গেরুয়া শিবিরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির, প্রশাসন সতর্ক থাকুক। দীপক দে লিখছেন, লোকসভা ভোট ঘোষণা না হতেই এই ছবি, ঘোষণার পর তাহলে কি হবে? অবিনাশ ঘোষ লিখছেন, শুরু থেকেই পুলিশ সঠিক ব্যবস্থা নিলে অবস্থা এত দূর গড়াতে পারত না। দিব্যেন্দু রায়চৌধুরী লিখছেন, এই রাজ্যের আইনের শাসন দুর্বল হয়ে পড়েছে, এইসব ঘটনা তারই প্রমাণ। সুনন্দ পাল লিখছেন, ভোট মানেই রক্ত ঝরবে কেন এ রাজ্যে? আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি। বিভাস পালদি লিখছেন, বাইরে থেকে রাজ্যে অশান্তিতে উস্কানি দিলে রাজ্যের মানুষ মেনে নেবে না। আমি শুরু করেছিলাম অমিত শাহ যে বক্তব্য দিয়ে একেবারে স্পষ্ট বলছেন যে যেদিন দুপুর 1টার সময় নাকি ভোট গণনা শেষ হবে, সেদিনই শেষ হতে হতেই তৃণমূল সরকারের পতন হবে। এর ব্যাখ্যা কি, এর অর্থ কি, আমরা জানার চেষ্টা করব, বিশ্লেষণের চেষ্টা করব। কিন্তু তার আগে অমিত শাহ যে কাঠির মঞ্চ থেকে ঠিক কি বললেন দেখাবো, প্রতিক্রিয়া দেখাবো তৃণমূলেরও। मई के अंत में लोकसभा का काउंटिंग होगा। सुबह 9 बजे काउंटिंग शुरू होगा। 10 बजे तक पहला राउंड, 11 बजे तक तीसरा राउंड, 12 बजे तक पांचवा राउंड, 1 बजे काउंटिंग खलास और 2 बजे ममता बनर्जी की सरकार सभा। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে এই ভবিষ্যৎবাণী করে দিলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2019 বিজেপি ফিনিশের স্লোগান তুলছেন, তখন তার রাজ্যে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের টার্গেট মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। अगर इससे मुक्ति पाना चाहते हो तो भारतीय जनता पार्टी की सरकार बनाना पड़ेगी। 2019 में बंगाल में से लगभग 23 से ज्यादा सीटें जिताकर बंगाल में भी भाजपा सरकार बनाने की नींव डालनी। তৃণমূল অবশ্য অমিত শাহর আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ। দিবা স্বপ্ন, আমাদের তো 21 সালে নির্বাচন, এই নির্বাচন তো ওদের নির্বাচন, ওরাই তো প্রাক্তন হতে চলেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামের লোকের ভাষা বুঝতে পারেনি। 15 বছর সরকার থাকার পরেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে সরকার রাখতে পারেনি। আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে সারদা কাণ্ডকে ধারাবাহিকভাবে হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা। 2019-এর আগেও ফের সেই চিটফান্ডের অস্ত্রই ঝুলি থেকে বের করেছেন অমিত শাহ। সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ये बहुत अच्छा पेंटिंग करती है, मालूम है आपको? अबे ममता दी की पेंटिंग चिट फंड वाले करोड़ों में खरीदते हैं। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হয়, এখনো তার নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষিতে অমিত শাহ এদিনও ফের একবার চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের আশ্বাস শুনিয়েছেন। एक बार परिवर्तन करिए, ममता को उखाड़ कर फेंक दीजिए, कमल की सरकार बनाइए। ये चिट फंड वाले जो पैसा खा गए हैं, आना पाई का पैसा उल्टी कराकर आपके पास वापस दिलाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करेगी। वो नहीं कर सकते क्योंकि उनकी पेंटिंग खरीदी गई है। वो नहीं कर सकते, इनके सांसद इसमें लिप्त हैं। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে মানহানির নোটিশ পাঠিয়েছে তৃণমূল। মমতা ব্যানার্জি তাকে তিনি বলেছেন যে তিনি নাকি তার পেন্টিং আঁকা বিক্রি করে
কোটি কোটি টাকা নাকি তিনি পেয়েছেন এবং সেই কোটি কোটি টাকা এসেছে চিটফান্ড থেকে। তো এর সাপোর্টে তিনি কিন্তু কোনো এভিডেন্স কিংবা কোনো প্রমাণ তিনি দেখাননি, পাবলিকলি কোনো কিছু বলতে পারেননি এবং সেই কারণে আমি বলছি এবং ওনাকে নোটিশটা দিয়েছি যে এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে একেবারেই সম্পূর্ণত অসত্য এবং ফলস, ডিফেমেটরি, মানহানিকর। সম্প্রতি বিজেপির একাধিক সভায় অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই নিয়েও এদিন তৃণমূল সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। मुझे बताया गया यहाँ के एडीएम ने कोई बसें रोकी नहीं, कल आधी रात को उसका ट्रांसफर कर दिया। एडीएम पर क्यों गुस्सा निकाल रही हो ममता जी? गुस्सा निकालना तो हम यहाँ खड़े हैं, सीना चौड़ा कर कर खड़े, हम नहीं डरते हैं आपसे। अब जितनी ट्रांसफर करनी है इतनी कर लो। बंगाल की जनता तक जाकर बंगाल में लोकतंत्र की पुनर्स्थापना करेंगे और करेंगे। आप रोक नहीं सकते। অমিতের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। প্রতিটা নির্বাচনের আগে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকারের যে পার ডিপার্টমেন্ট আছে তারা অ্যাক্ট করে। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। এরা ইলেকশন কমিশনের সার্কুলারও জানে না, খবরও রাখে না। প্রশাসনিক অভিজ্ঞতার যে এরা একেবারে তলানিতে এদের, এটার মধ্য থেকে বোঝা যায়। এটা রুটিন ট্রান্সফার, তো সবাই জানে। বিভিন্ন প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে তা নিয়েও মঙ্গলবার কাঁথি থেকে সুর চড়িয়েছেন অমিত শাহ। एक आयुष्मान भारत योजना लेकर आए, ममता दी हम पर खफा हो गई। पोस्ट ऑफिस का घिराव करती है, उनको डर है कि एक गरीब का कैंसर का ऑपरेशन हो गया तो वो नरेंद्र मोदी को वोट देगा। अरे इतना तो पाप मत करिए। পাল্টা তৃণমূলও নিজেদের অবস্থানে অনড়। তাদের যদি কোনো সার্কুলার থাকে তারা তো যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় রাজ্য সরকার তার যারা আছেন ডিএম, বিডিও, এসডিও তাদের মাধ্যমে বিতরণ করতে পারেন। পোস্ট অফিসকে ব্যবহার করেছিলেন কেন? 14 সালের একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি। তাই ভোটের 2-3 মাস আগে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এই সপ্তাহে শেষে রাজ্যে সভা করবেন নরেন্দ্র মোদী। পর্যবেক্ষকদের মতে কাঁথি থেকে আক্রমণের ধার বাড়িয়ে তার জন্যই জমি তৈরি করে গেলেন তার প্রধান সেনাপতি। দীপক ঘোষ ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, এতদিন অমিত শাহ বলতেন যে 22 থেকে 23টা আসন পাবেন, 22+। আপনারা হেসে উড়িয়ে দিতেন। আজকে স্পষ্ট বলছেন সরকার পড়ে যাবে যেদিন লোকসভা ভোটের গণনা শেষ হবে দুপুর 1টায়, সেদিনই গণনা শেষ হতে হতে তৃণমূল সরকারের পতন হবে। কিভাবে বললেন? 9টায়, 9:30টায়, 10টায়, 11টায়। আমার সত্যি কিন্তু একটা জিনিস কিন্তু একটা ভয়ঙ্কর, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে কিছুদিন আগে তো আপনারা করলেন ওই সুজার সেই এনে কিভাবে ট্যাম্পারিং হয়ে কি করে এই যে সমস্ত ভারতের বেশ কিছু প্রদেশে কিভাবেই হলো সেটা অভিযোগ। আমি তো বলছি এটা যদি সত্যি হয়, আসলে কি এই পদ্ধতি কি উনি করছেন? একটা বিরাট সন্দেহ। এটা যদি হয় ভোটটা তো না লোকে দেবে। এখন বিধানসভা দুটো জিনিস সরকার পড়বে কি? একটা হচ্ছে ওইভাবে যদি ট্যাম্পারিং করে অথবা অন্য রাজ্য থেকে এসে যদি কেউ ভোট দেয়, এই দুটো জিনিস হলে হতে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গে 95% লোকের হাতে পৌঁছে গেছে। 100 দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গ ফার্স্ট। তারপরে এই যে সমস্ত আজকে দেখছেন এই যে পঞ্চায়েতগুলো এসকে মডেল, আজকে তো না ইলেকট্রিসিটিতে পশ্চিমবঙ্গ ফার্স্ট। মানে সমস্ত আজকে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প ওই সরকার বলছে বাস। তাহলে কি করে পশ্চিমবঙ্গে আগে সরকারকে দেখতে হবে, পার্টি অন্য কথা বললে তো হবে না। অমিত শাহ যদি এই কথা না বলতেন, মানে যিনি বলছেন তার নাম যদি অমিত শাহ না হতো, আমি আলোচনাই আনতাম না। কিন্তু বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি প্রকাশ্য জনসভায় বুক বাজিয়ে বলছেন, আমি বলছি এটা কি খুব গণতান্ত্রিক কথা? লোকসভার নির্বাচন, বিধানসভার নয়। তৃণমূল বিধানসভায় অ্যাবসলিউট মেজরিটি, লোকসভা ভোটের দিন সেটা ভ্যানিশ হবে কি করে? বিষয়টা হচ্ছে যে নির্বাচনের মানে তাহলে সিরিয়াস প্রশ্ন তো থাকে, তাহলে কি উনি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন? না, রাষ্ট্রপতি শাসন দেখুন, বিজেপি যদি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বহুদিন, এরকম কোনো ইঙ্গিত এখান থেকে অনেক প্ররোচনা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার অনেক বার্তা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বিজেপি একটা মন্তব্য এ সম্পর্কে করেনি। আমরা যেটা মনে করি, পারসেপশনটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ এই সভাগুলো থেকে আশ্রে পড়ছে।
ভয় এখান থেকেই, এবং এই ভয়টা পাওয়ার জন্য তারা কিন্তু সভাগুলোকে পণ্ড করার চেষ্টা করছে, যে কোনোভাবে রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করা হচ্ছে, এবং একের পর এক কর্মী খুন করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, সমস্ত কিছুকে একটা করে এমন একটা বিরোধী পরিসরটাকে সংকুচিত করা হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাতেও ক্লিয়ার হলো না সর্বদার, সরকারটা পড়বে কি করে লোকসভা গণনা দিয়ে? শুনুন, আমরা যখন ভোটে যে কথাগুলো বলা হয় তার একটা পারসেপশন ক্রিয়েট করা হয়। যদি সংখ্যাগরিষ্ঠ লোকসভা আসনে, যেটা 22+ বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি যে জয়ের চেষ্টা করছে, আমি ধরে নিচ্ছি আপনারা কোথা থেকে পাবেন জানি না, 22টাই পেলেন, তাতে পশ্চিমবঙ্গে বিধানসভা কোলাপস করবে কি করে? He was speaking about the ethical perspective. তৃণমূল সরকার পড়বে কি করে? Whether the government which will be losing সরকারের টাকা, 22 of the seats have the moral right to rule or not. সরকার বলছেন যে সরকারে থাকা নৈতিক অধিকারী থাকবে। একটু একটা কথা বলে, খুব দামি কথা, যে কথাটা বলেছে কে? সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 15 লক্ষ টাকার কথার পরে কে বলেছিল এগুলো জুমলা? তো এমন একটি কথা মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য যখন দেখতে পাচ্ছে এই রাজ্য থেকে কিছু হওয়ার নেই, এই জুমলাগুলো ছাড়া, এবং আলটিমেটলি পরাজিত হওয়ার পর বর্বগুলো জুমলা ছিল, একদম সোজা কথা। কার মুখ দিয়ে বেরোচ্ছে? অমিত শাহ মুখ দিয়ে বেরোচ্ছে। আজকে তো দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে বাংলা জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি ছোট্ট একটা কথা বলি, জঙ্গলমহল আর পাহাড়, যেখানে মাওবাদীরা কাশ্মীর। যে আজকে অমিত শাহ সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেন, এবং অবশ্যই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী এই পরিবারতন্ত্রকে কাঁথির মঞ্চের উপর থেকে আক্রমণ করে। प्रियंका जी भी आ गई है और भ्रष्टाचार करने की लंबे समय की योजना कांग्रेस ने बनाई है। প্রিয়ঙ্কা গান্ধী রাজনীতির আঙিনায় পা রাখা মাত্রই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অস্ত্রে শান দিতে শুরু করলো বিজেপি। আক্রমণ শানালেন খোদ অমিত শাহ, বেছে নিলেন সেই 2G দুর্নীতির অভিযোগকে। 10 साल तक यूपीए की सरकार थी, सोनिया मनमोहन की सरकार थी। उस वक्त सरकार में 2G थे, राहुल गांधी और सोनिया गांधी। अब 2G थे तो भी 12 लाख करोड़ के घपले, घोटाले, भ्रष्टाचार किया। अब प्रियंका जी भी आ गई है 2G के साथ, तीसरा G जोड़कर, और भ्रष्टाचार करने की लंबे समय की योजना कांग्रेस ने बनाई है। প্রিয়ঙ্কা সক্রিয় রাজনীতিতে আসার পর থেকে ধারাবাহিকভাবে এ নিয়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। एक तो उसको एक बीमारी है, वो है उसको बाइपोलैरिटी कहते हैं, लोगों को पीटती है। क्योंकि एसपीजी लोगों ने बहुत मेरे से कई लोग मिलकर ट्रांसफ़र मांगी थी। यानी उपासना पद्धति या रिलीजन क्या है, ये भी उसको स्पष्ट करना चाहिए। उनके पास लीडर है, वो चॉकलेटी चेहरे के माध्यम से चुनाव में जाना चाहते हैं। এই প্রেক্ষিতে কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি আদতে প্রিয়ঙ্কার আগমনে ভয় পেয়েছে। 2Gর তথাকথিত দুর্নীতির অভিযোগটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেছে। শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী উনি তো রাজনীতিতে পদার্পণ করবেন, তার আগেই বিজেপি আরএসএস ক্যাম্প শিহরিত হয়েছে। প্রিয়ঙ্কা প্রসঙ্গে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে খোঁচা দিতেও ছাড়েননি অমিত শাহ। नेहरू जी के बाद इंदिरा गांधी के बाद संजय गांधी के बाद राजीव गांधी के बाद सोनिया गांधी के बाद राहुल। यहाँ पर भी ममता जी के बाद उनका भतीजा तैयार बैठा है भैया। পাল্টা বিরোধীদের দাবি, পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ বিজেপির মুখে মানায় না, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিংহ বিজেপি বিধায়ক। প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে বিজেপি বিধায়ক এবং মহারাষ্ট্রের মন্ত্রী। রাজস্থানের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিংহ বিজেপি সাংসদ। ছত্তিশগড়ের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহের ছেলে অভিষেক সিংহ বিজেপি সাংসদ। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় বিজেপি বিধায়ক। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালের ছেলে অনুরাগ ঠাকুর বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের ছেলে রাজবীর সিংহ বিজেপি সাংসদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা মোদী সরকারের মন্ত্রী। প্রাক্তন বিজেপি সাংসদ দেবেন্দ্র প্রধানের ছেলে ধর্মেন্দ্র প্রধানও মোদী সরকারের মন্ত্রী। পরিবারতন্ত্রের এরকম আরও একাধিক উদাহরণ বিজেপিতে আছে বলে বক্তব্য বিরোধীদের। বিজেপি শিবিরের পাল্টা যুক্তি, সাংসদ কিংবা মন্ত্রী হওয়া আর এক পরিবারের হাতে যুগের পর যুগ ধরে দলের রাশ থাকা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সঞ্চয় মিত্র ও রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। শোনবাবু, পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার পর প্রিয়াঙ্কা একেবারে পাদপ্রদীপের আলোয় চলে আসার পর অমিত শাহ এই প্রথম একেবারে সরাসরি আক্রমণ করলেন।
যে ইতিমধ্যেই 2G ছিল সোনিয়া রাহুল, এখন 3G প্রিয়াঙ্কা যোগ হওয়ার পর মানে কেলেঙ্কারি আরো বাড়বে। সুমন্ত, আমার অ্যাসেসমেন্ট একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা কংগ্রেসীরা প্রিয়াঙ্কা গান্ধী দলে আসাতে যতটা উৎফুল্ল হয়েছিল, তার থেকে বেশি উৎফুল্ল হওয়ার কারণ কিন্তু অমিত শাহের এই বক্তব্যগুলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একজন রাজ্য সভাপতি যাদের দলটাকে রাখতে পারছেন না, আপনি খেয়াল করে দেখুন শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরি, যশবন্ত সিনহা, নিজের দলের তো এটা একটা পরিবার, সে পরিবারটা ভেঙে যাচ্ছে। আগে একটা গুজরাট পরিবার নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ দিল্লি শাসন করতে এসেছিলেন, সেই গুজরাট পরিবারের মধ্যে উর্জিত প্যাটেলরা বেরিয়ে যাচ্ছেন, ইকোনমিস্টরা বেরিয়ে যাচ্ছেন, গুজরাট লবি বেরিয়ে যাচ্ছে, আরবিআই এর গভর্নররা বেরিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যারা নিজেদের দলের পরিবার রাখতে পারছেন না, তারা প্রিয়াঙ্কা গান্ধী নিয়ে উষ্মা প্রকাশ করছেন কেন? আসলে ভয়, প্রবল ভীতি। আজকে সারা উত্তর ভারত এবং উত্তর মানে হিন্দি বলায় প্রিয়াঙ্কা গান্ধী একটা ছাপ ফেলবে বলে আমরা আশা করছিলাম, কিন্তু অমিত শাহ জাস্টিফাই করলেন যেটা সাংঘাতিকভাবে একটা ফল হবে, এবং তার ফলে বিজেপি উত্তরপ্রদেশে তো ধরাশায়ী হবেই, এবং প্রিয়াঙ্কা গান্ধীর এফেক্টটা নিউ জেনারেশন রাজনীতি, যেটা বিজেপির মধ্যে নেই। বিজেপিতে সব প্রবীণ বৃদ্ধতন্ত্র, এবং সেইখানে ভারাক্রান্ত একটা দল যাওয়ার আগে অন্তিম পর্যায়ে পশ্চিমের সূর্যের মতো অবস্থা, সেইখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নিউ জেনারেশন পলিটিক্স আসছে। সেই উদীয়মান সূর্য দেখে আপনারা ঘাবড়ে গেছেন। উদীয়মান সূর্য দেখে তো আমরা তো ঘাবড়ে যাব, এবং দেখলাম যে এখানে জোট বা কখনো বলছে মহাজোট, তার একটা থেকে আরেকজনকে টানাটানি হচ্ছে। মৌসুম বেনজির নূর তিনি দলত্যাগ করলেন, অর্থাৎ যদি শক্তি কেন্দ্রের যদি অনেক শক্তি বৃদ্ধি ঘটে, তাহলে তো তার আকর্ষণ এটা থেকে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা নয়। আরেকটা কথা, রাহুল গান্ধী যেটা বলছেন, আসলে না, রাহুল গান্ধীর মনে হয় একটু ইতিহাসের পাতা থেকে দেখা উচিত। তার এক দাদু অর্থাৎ ফিরোজ গান্ধী আরেক দাদু নেহেরুকে প্রশ্ন করেছিলেন যে কেন রেল ইঞ্জিনের বরাত টেলকোকে দেওয়া হচ্ছে। সেদিন টিটি কৃষ্ণমাচারীকে পদত্যাগ করতে হয়েছিল। আজকে যারা হ্যালকে বরাদের কথা বলছেন, এটা মনে রাখতে হবে যে দুর্নীতি কংগ্রেসের রন্ধে রন্ধে। কিন্তু ওটা হলে কি হ্যালের দুর্নীতির কথা বা হ্যালের নীতির কথা তোলা যাবে না? তাতে 37,000 কোটি টাকা বরাদ্দ এই সরকার করেছে 14 থেকে 18 না, তার রাষ্ট্রায়ত্ত সংস্থা বলছে তারা করতে পারবে না। সেখানে এমন সেই দিনের দুর্নীতিটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সিরিজ অফ দুর্নীতির অভিজ্ঞতা নেই না, এটা বলার কোনো কারণ নেই। মানে বারবার হ্যালের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার কষ্টে মোড়কে অর্ডারটা হয়েছে যা ছিল তার যে কনফিগারেশনে চেঞ্জ হয়েছে, তার দাম পরিবর্তন হবে। রাফালটা নিয়ে কিছু বলছেন না তো? রাফালটা নিয়ে একটু বলবেন আমাদের, আমরা হ্যালের বিষয়ে বলি, কিন্তু রাফালটা নিয়ে ঠিক করে বলুন, স্পষ্টভাবে বলুন। হ্যাঁ, একটু বেশি বেশি লোকে জানতে চাইছে। যে ভদ্রলোক বলছেন গণতন্ত্রের কথা, তার বিরুদ্ধে কি অভিযোগ? বিজেপি জেতার পরে একটা সাধারণ প্রতিক্রিয়া ছিল কি জানেন? যে একজন ফাঁসির আসামি, আরেকজন ফাঁসির আসামি রাষ্ট্রপতি সভাপতি, এই জায়গায় মানুষকে বিভ্রান্ত করবেন না। ভিন্ন গৌরী লঙ্কেশের আত্মা কাঁপছে, গৌরী লঙ্কেশের আত্মা কাঁপছে আপনাদের গণতন্ত্র। আপনাদের গণতন্ত্রের হাত ধরেই আজকে উন্মাদের দল এসছে। আপনাদের হাত ধরে মৌসুম বেনজির নূর, কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে ঈশা খান চৌধুরী তার জায়গায় মালদা উত্তর থেকে নির্বাচনে নামবেন। আমি দ্রুত একবার দেখে নেব। যদি আমি বিজেপিকে হারাতে চাই, বিজেপির যে মানে পরিবেশটাকে ধ্বংস করার যে রাজনীতি আছে সেটাকে যদি ভঙ্গ করতে চাই, তাহলে আমাকে তৃণমূলে যাওয়া উচিত। আমার মনে হয় যে এই মুহূর্তে দিদির পাশে থাকাটা খুব জরুরি। কংগ্রেসের মৌসুম হাত ছেড়ে এখন ঘাস ফুলে। 19 লোকসভার আগে মোদী বিরোধী লড়াইয়ে যখন পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী, ঠিক সেই সময় কার্যত বন্ধু শিবির থেকে আঘাত এলো। রাজ্যে কংগ্রেসের গড় বলে পরিচিত মালদায় গনি খান চৌধুরীর ভাগ্নি কিনা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। মৌসুমের এই দল বদলের পর তাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন সোমেন মিত্র। সাংগঠনিক দিক দিয়ে আমাদের কোনো ক্ষতি নেই, লাভই। আমরা চেষ্টা করছি, আমি আমার যারা আদার কলিগস আছে তারা, ইভেন দিল্লি থেকে আহমেদ প্যাটেল ফোন করেছে, সি হ্যাড দ্য রাইট টু টেক আর ওন ডিসিশন, কিন্তু সেটা না করে ও যেটা করলো সেটা বিট্রে করলো। ও বলতেই পারতো যে আমি চলে যাবো।
কংগ্রেস ছাড়ার পর দিদি মৌসুমকে আক্রমণের পথে হেঁটেছেন গনি খান চৌধুরীর ভাই তথা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী, যিনি বর্তমানে সুজাপুরের কংগ্রেস বিধায়ক এবং মৌসুমের বিরুদ্ধে যাকে লোকসভা ভোটে প্রার্থী করতে চাইছে প্রদেশ কংগ্রেস। ভোটকার গনি খান সাহেবের একটা শুধু ভোটের সম্পর্ক ছিল না, মালদার পাবলিকের সঙ্গে একটা ভালোবাসার রিলেশন ছিল পাবলিকের সঙ্গে। তো এটা অবশ্যই একটা বিশ্বাসঘাত হচ্ছে, মানুষের একটা রাগ হয়েছে। ওই দল যে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন, আপনি ওই দলে যাচ্ছেন কেন? পাল্টা উত্তর দিয়েছেন মৌসুমও। এটা ওনাদের মতামত। আমি আমাদের প্রচুর কংগ্রেস কর্মীদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে আমি জানিয়েছি এবং তারা আমার সঙ্গে একমত হয়েছেন যে মালদা জেলার উন্নয়নের জন্য এবং বিজেপিকে আটকানোর জন্য আমাদের দিদির হাত ধরা দরকার। 2014 লোকসভা নির্বাচনে কংগ্রেসের মৌসুম বেনার্জি নূরের বিরুদ্ধে সৌমিত্র রায়কে প্রার্থী করে তৃণমূল, কিন্তু 60,000-এর বেশি ভোটে জেতেন মৌসুম। তৃতীয় স্থানে চলে যেতে হয় তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়কে। এই পরিস্থিতিতে এবার মালদা উত্তর কেন্দ্রে গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরীর ছেলের সঙ্গে লড়াই হতে পারে গনি খানের বোন রুবি নূরের মেয়ে মৌসুমের। এটা গুজব শোনা যাচ্ছিল বলেই আমরা এর আগের থেকে আমরাও প্রস্তুত হচ্ছিলাম। আমরা ওখানে প্রার্থী করছি ঈশা খান চৌধুরীকে। যদি আমাদের হাইকমান্ড চায় যে আমাকে দেয়, অবশ্য আমি ভাববো। যদি কেউ কংগ্রেস থেকে প্রার্থী দেয়, সে আমার বাড়িরই প্রার্থী হোক না কেন, তার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। মালদা বরাবরই তাকে খালি হাতে ফিরিয়েছে বলে আক্ষেপ শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। গনি খান চৌধুরীর ভাগ্নি কংগ্রেস সাংসদ মৌসুম বেনার্জির নূরকে দলে টেনে কি তৃণমূলের সেই খরা কাটবে? উত্তর মিলবে কয়েক মাসের মধ্যেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি বিশ্বাসঘাতক বলছেন ঈশা খান চৌধুরী, সোমেন মিত্র বলছেন কোতোয়ালিতে বিভাজন। এমনকি আমি এর পরের রিপোর্টটা আপনাকে দেখাবো, বাড়িতে ঢোকার গেট আলাদা হয়ে গেছে। এর আগে লেবুবাবু মানে আবু নাসের খান চৌধুরী তিনি তৃণমূলে গেছিলেন, গেট আলাদা করতে হয়নি। কিন্তু কোতোয়ালিতে বিভাজন মালদার মানুষের মধ্যে না সুমনদা, একটা যেমন গনি খান চৌধুরী লিগেসি কাজ করে, কংগ্রেসের প্রতি একটা কনফিডেন্স কাজ করে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেবো। 2004-এ গনি খান চৌধুরী লাস্ট যেবার ইলেকশন লড়েছিলেন 4,12,000 ভোট পেয়েছিলেন। 2006 যখন গনি খান মারা গেলেন, বাই ইলেকশন হলেন, সেখানে 4,40,000 তার ভাই ভোট পেয়েছিলেন। আবার 2009 মৌসুমে এসে 4,37,000, আর এবারে লাস্ট 14-তে 3,88,000। এই ভোটটা কিন্তু 4 লাখের আশেপাশে থেকেছে। এবং পাশাপাশি আপনার লাস্ট 2014-র যে ইলেকশন, তৃণমূল পেয়েছিল 16%, 1,80,000। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো বিধায়ক যাননি, কোনো ব্লক সভাপতিরা যাননি। মৌসুম অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কেউ যাননি। মৌসুম আজকে বিজেপির বিরোধিতা করছেন। আপনাকে একটা উদাহরণ দিই, চাঁচল 2 ব্লকের ভাকড়িতে কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস 4টে সিট পেয়েছিল, অন্যান্যরা 3টে করে পেয়েছিল। সেখানে কংগ্রেস কর্মীদের অমান্য করে, কংগ্রেস নেতৃত্বের নির্দেশ অমান্য করে সেই সময় দাঁড়িয়ে বিজেপির সমর্থনে মৌসুম নূর ভাকড়িতে কংগ্রেসের প্রধান তৈরি করেছেন। আজকে বিজেপির বিরোধিতার কথা বলছেন কেন? 3 বছর 4 বছর ধরে বলেনি। আসলে জনবিচ্ছিন্ন একজন নেতৃত্বে পরিণত হয়েছিলেন। কংগ্রেস আস্থা রেখেছিল গনি খান লিগাসির ওপর, তার অমান্য অমর্যাদা করলেন। সোমেন মিত্র সঠিকভাবে বলেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক আর গনি খান চৌধুরীর নামেও তার পরিবারের সদস্য হিসেবেও যদি কিছু ভোট পান, আপনাকে আমি একটা কথা বলি, 3,88,000 কংগ্রেস পেয়েছিল, আর সিপি বামপন্থীরা পেয়েছিল 3,22,000। কোনো কারণে যদি বামপন্থীদের সঙ্গে জোট হয়, সেবার টোটাল মিক্সিং ভোট হলে 61% ভোট, দুটো মিলিয়ে। আর সেখানে তৃণমূল পেয়েছিল 16%, বিজেপি পেয়েছিল 16%। আপনি কি আশা করেন জোটের হিসাবটা বললেন, তার মানে জোট হচ্ছে? দেখুন, এটা তো আগামী দিন বলবে। এখানে জোট হওয়া না হওয়া, এই কংগ্রেস বামেদের জোটে একটা বাধাও আছে। কি বাধা দেখাবো তার আগে রাহুল প্রতিক্রিয়া হচ্ছে। দেখো, কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা সেদিন কমতে আরম্ভ করেছিল মালদা থেকে, যেদিন সিপিএমের সাথে জোট বাঁধে প্রথমত। দ্বিতীয়ত, আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়বে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সব শক্তিশালী দল, এবং সেখানে দাঁড়িয়ে তার ভাবাটা খুব স্বাভাবিক, যদি কংগ্রেস থেকে ভোটটা বিভাজন হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে বিজেপির। আজকে যে কথা বলছেন তাদের অবস্থানটাই পশ্চিমবঙ্গে যে অমিত শাহ সভার যে মানে বলা যেতে পারে জনস্রোত যেটা এসেছিল, সেটা দেখে মৌসুম বেনজির নূরের একটা শঙ্কা হয়েছে যে এবার এই সভা তো আজকে হলো না, মালদার যে সভাটা হয়েছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা কি দেখছি, যে যারা বলছেন
যে যার শক্তি আমি ভোটের মধ্যে থেকে শক্তি ভাঙিয়ে নিচ্ছি, তৃণমূলে এটা চলে তো যাওয়ায় আনএথিক্যাল, সবচেয়ে বেশি কংগ্রেসের হয়ে দাঁড়াতেন এবং তৃণমূল আলাদা প্রার্থী দিত, তাতে তো মুসলিম ভোটের একটা ভাগাভাগি সম্ভাবনা ছিল, সেটা তো ভ্যানিশ হয়ে গেল। না, এখানেও ভাগ হবে। আপনি কি মনে করছেন ভোট ভাগ হবে না? বিজেপি মালদা যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং বিজেপি টক্কর দেবে কিনা রাত্রি সেটা পরে সময় পরে দেখা যাবে। দেবনারায়ণ সরকার, বিচক্ষণতার প্রথম সোপান হলো নিজেকে চেনা। সক্রেটিস বলেছিলেন, টু নো thyself is the beginning of wisdom। আসলে কংগ্রেস নিজেকে চিনেছে কি? কংগ্রেস যদি মনে করে আমি আছি ওখানে, আসলে কি চিনেছে কি? আপনাদের ভালো চিনাটা আছে, ভালো চিনেছি। কংগ্রেস কি আজকে যদি বলে ভালো চিনাটা কি আছে? একটা পঞ্চায়েত নির্বাচন হতে দেন না, আপনি কিসের কথা বলছেন? কংগ্রেস কি আছে? মানুষের উপর আস্থার গল্প বলছেন, আপনাদের গলা স্বর কি করে? চিনেছেন কিনা? কংগ্রেসের উত্তর হারে হারে চিনেছি। আমি দ্রুত একবার দেখিয়ে নেব যে যেটা বলছিলাম, একেবারে সরাসরি কোতোয়ালি রাজবাড়িতে বিভাজন। এতদিন গেট আলাদা ছিল না, এখন প্রবেশদ্বারও নাকি আলাদা হচ্ছে। দেখুন, মালদা শহর থেকে দূরত্ব প্রায় 12 কিলোমিটার, জায়গার নাম কোতোয়ালি, আর এখানেই পেল্লাই কোতোয়ালি ভবন। মালদায় কংগ্রেসের প্রাণপুরুষ বলে পরিচিত আবু গনি খান চৌধুরীর বাসভবন। ইন্দিরা, রাজীব কিংবা সোনিয়া, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখনই মালদায় এসেছেন, কোতোয়ালির এই বাড়িতেই উঠেছেন তারা। এই হচ্ছে কোতোয়ালি, এটাই হচ্ছে মেন রাস্তা, একটাই গেট। এখানে এসেই উপর থেকে নেমে নিচে বসছেন গনি খান চৌধুরী। কংগ্রেসের এহেন হেভিওয়েট নেতা, যিনি ইন্দিরা ও রাজীব গান্ধীর মন্ত্রিসভায় রেলমন্ত্রীর গুরুদায়িত্ব পালন করেছেন, তারই ভাগ্নি মৌসাম বেনজির নূর যোগ দিলেন তৃণমূলে। আর তার জেরেই এবার কার্যত ফাটল মালদার কোতোয়ালি পরিবারে। বিশাল আকারের এই কোতোয়ালি ভবনে প্রথমে গেট ছিল একটাই, একদম মাঝখানে। এটি তৈরি করেন গনি খান চৌধুরী। পরে 90-এর দশকে গনি খানের ভাই আবু নাসের খান চৌধুরী বিদেশ থেকে ফিরে মূল গেটের ডান দিকে নিজের একটি গেট তৈরি করেন। কিছুদিন আগে কোতোয়ালির মূল গেটের বাঁ দিকে আরও একটি গেট তৈরি হয়, এই সেই গেট। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঠিক আগে এটি তৈরি করেন মৌসাম বেনজির নূর। এবার কি তাহলে কোতোয়ালি ভবনেও আমরা ওরা ট্র্যাডিশন? যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মৌসাম সহ গনি পরিবারের অন্যান্য সদস্য। আমাদের ব্যক্তি রিলেশনশিপ আলাদা, আমাদের রাজনীতির রিলেশনশিপ আলাদা, সেটা দিয়ে আমার কোনো চিন্তা নেই। মেন গেট এখনো একটাই আছে এবং আমরা সবাই ওটা দিয়ে যাওয়া আশা করি। হয়তো রাজনীতির অন্যান্য আমাদের থিঙ্কিং থাকতে পারে, কিন্তু বাড়ি একটা এবং পরিবারের সদস্যর মধ্যে অনেক মিল আছে। রাজনীতি নিজের জায়গায় আছে, পরিবার নিজের জায়গায় আছে। মৌসাম তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর গনি খানের আরেক ভাই তথা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে নিয়ে তৈরি হয়েছে দলবদলের জল্পনা, যদিও তা উড়িয়ে দিয়েছেন তিনি। ওভার মাই ডেড বডি, আমি মরে গেলেও তৃণমূলে যাব, মরে যাই যদি মরে যাব, তৃণমূল কারে যাবে কংগ্রেসের লোক। গনি খানের আরেক ভাই আবু নাসের খানকে আগেই দলে টেনেছিলেন মমতা, কিন্তু পরে ভোটে হেরে যান তিনি। এবার মৌসামকে দলে টেনে ফের একবার তৃণমূল ঢুকে পড়ল আজীবন কংগ্রেসে আবু আতাউর গনি খান চৌধুরীর কোতোয়ালির বাড়িতে। অর্থাৎ আপাতত গনি খানের কোতোয়ালির বাড়িতে দরজার নিরিখে এগিয়ে গেল তৃণমূলের মৌসাম ও আবু নাসের খানের দুটি গেট, অন্যদিকে প্রয়াত গনি খান চৌধুরীর তৈরি আরেকটি গেট। তবে যার দল বদল নিয়ে এত কথা, কোতোয়ালি ভবনে তৃতীয় গেটটি তৈরি করেছেন যিনি, মঙ্গলবার সেই মৌসাম বেনজির নূর কিন্তু কোতোয়ালির বাড়িতে ঢুকলেন তার মামা গনি খানের তৈরি করা প্রধান গেট দিয়েই। অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে মৌসাম বেনজির নূর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এই রাজ্যে অন্তত তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। আজকে এই রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত গৌরব গগৈ তিনি বলছেন যে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা 0। একটু আগে সন্ময়বাবু স্টুডিওতে বলছিলেন একটা জোটের হিসেব বলছিলেন, বামেদের সঙ্গে জোট হলে কি হতে পারে, কিন্তু সেখানে এই জোটের ক্ষেত্রে নাকি দুটো আসন বড় বাধা। কোন দুটো আসন? রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ। বামেরা তাদের যেহেতু স্ট্যান্ডিং সাংসদ আছেন তারা ছাড়তে চান না, অথচ দীপা দাসমুন্সী এবং অধীর চৌধুরী একজন মুর্শিদাবাদ ছাড়বেন না, আরেকজন রায়গঞ্জ ছাড়বেন না, শোনা যাচ্ছে রাজনৈতিক জল্পনা। দেখুন, 19-এর আগে মমতার 19-এর ব্রিগেডে হাজির ছিলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা মল্লিকার্জুন খার্গে, অভিষেক মনু সিংভি। পড়ে শোনানো হয়েছিল সোনিয়া গান্ধীর চিঠি। মমতার সভাকে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রাহুল গান্ধীও।
তারপর 10 দিনও কাটেনি 28শে জানুয়ারি সেই কংগ্রেসেরই মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নূরকে দলে টেনে নিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস মৌসম নূরকে তৃণমূলে নিয়ে बीजेपी জেতার চান্সটাকে আরো ইজিয়ার করে দিল। तृणमूल के साथ गठबंधन के संभावना कितना है? देखिए, मेरे व्यक्तिगत रूप से मुझे पूछेंगे तो मैं तो बोलूँगा 0। जो पार्टी दिल्ली में जाके हमारे नेताओं को रसगुल्ला खिलाए और यहाँ पश्चिम बंगाल में हमारे युवाओं को जेल में भेजे, उसके साथ हम कैसे दोस्ती करें? কংগ্রেস নেতাদের হাত ধরার পর সেই কংগ্রেসকেই ভাঙাচ্ছে তৃণমূল, এটাই তাদের আসল চরিত্র, কটাক্ষের সুরে বলছে সিপিএম। উনি কংগ্রেসের সাথে হাত মেলাতেও চাইছেন। আমরা দেখলাম উনি সে মল্লিকার্জুন খার্গের সাথে হাত তুললেন, তারপরেই তার দল ভাঙাচ্ছেন। এই ভাঙানোটাই হচ্ছে তৃণমূল দলের কাজ। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমাদের নেত্রী যেমন, আমাদের দল যেমন যে যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে সাপোর্ট দেয়, বা অন্য আঞ্চলিক দল শক্তিশালী তাদের সাপোর্ট দেয়, কারণ বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়। এবং সেই জন্যই মৌসম কাল বলেছে যে আমি বাংলা থেকে বিজেপিকে হটাতে চাই, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি একসাথে থাকা উচিত, তাই আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা কার্যত অসম্ভব, কিন্তু বামেদের সঙ্গে কি কংগ্রেসের জোট হবার কোনো সম্ভাবনা আছে? সূত্রের খবর, জোট নিয়ে মানসিকভাবে একমত হলেও কয়েকটি বিষয়ে এখনো দুই শিবিরে মতপার্থক্য রয়েছে। এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটি লোকসভা আসন সিপিএম এর দখলে, কিন্তু কংগ্রেস আবার এই দুটি আসন সিপিএম কে ছাড়তে নারাজ। কংগ্রেস সূত্রে খবর, এবার রায়গঞ্জ আসনে প্রার্থী হতে পারেন এখানকার প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সি। আবার নিজের একদা শক্ত গড় মুর্শিদাবাদ আসনটি ছাড়তে চান না অধীর চৌধুরী। এই অবস্থায় বামেরা কি তাদের জেতা আসন ছেড়ে জোটের জন্য রাজি হবে, নাকি কংগ্রেস তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? সূত্রের খবর, 3 তারিখে বামেদের ব্রিগেড সমাবেশের পরে এই বিষয়টি আলোচনা শুরু হতে পারে। সঞ্চয়ন মিত্র, ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনবাবু, অনেকে বলছেন যে বিএসপি এবং এসপির 25 বছরের ঝগড়া যদি 25 মিনিটে মিটে যেতে পারে, রাজনীতি বড় বালাই, দুটো আসনে আর কি জোট আটকাবে? দেখুন, এটা সর্বোচ্চ নেতৃত্ব বলবে, এটা বলার মালকিন আমরা তলা নিচের স্তরে যারা কংগ্রেসের কাজকর্ম করি তাদের নয়। কিন্তু একটা জিনিস ঘটনা কিন্তু, সেটা হচ্ছে 2016 সালে জোটের ফর্মুলা থেকে যদি বামপন্থীরা বেরিয়ে না আসতো, অল্টারনেটিভ ভায়াবল একটা শক্তি হিসেবে কিন্তু এই জোটটা বেরিয়ে আসতে পারত। বিজেপির গ্রোথটা কিন্তু এই জায়গাটা দিয়ে হয়েছে, এটা আমাদের অনেকের রাজনৈতিক অবজারভেশন, বলছি না এটা রাজনৈতিক স্ট্যান্ড, অবজারভেশন, যে সেই জায়গাটা থেকে কিন্তু গ্রোথটা হয়েছে। আশা করা যাক একটা জোট হবে। জোট না হলেও আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বলে দিয়েছেন একলা চলরে। বেশ চমৎকার অবজারভেশন। আমাদের বিষয়টা হচ্ছে পরিষ্কার কথা যে আমরা কেন্দ্রে একটা অসাম্প্রদায়িক সরকার চাইছি, এখানে কোনো যদি কিন্তু অবকাশ নেই। আমাদের পশ্চিমবাংলার প্রচার তৃণমূল বিজেপি দুজনকে একদম একইভাবে তৃণমূলে গেল, তাতে কংগ্রেসের থেকেও বা কংগ্রেসের সমান দুঃখ পেলেন বামপন্থী। একটা বিষয় বলে রাখছি, ব্যাখ্যা আমাদেরকে এমন কোনো বক্তব্য আপনারা শুনেছেন যে আমরা খুব বেশি দুঃখ পেয়েছি। ব্যাপারটা মৌসম বেনজির নূর তো অনেকদিন ধরেই যেরকম কথাবার্তা বলছেন তাতে তিনি যেতেন বলে এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছিল, সেটা তো তাঁর বিষয়, এটা কংগ্রেস উত্তর দেবে, আমাদের বিষয়টা না। কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে জোটের সম্ভাবনা আমাদের দিক থেকে অন্তত কোনো রকম ঘোষণা নেই। ওপর থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, পার্টি পলিট ব্যুরো থেকে শুরু করে যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই অনুসরণ করে চলবো। এখানে কোনো যদি কিন্তু আমার ডান বাম দুপক্ষই ওপরের দিকে তাকিয়ে আছে, একজন হাইকমান্ড, একজন পলিট ব্যুরো। আমি দ্রুত একবার আবার আজকের ঘটনায় আসবো, নিচের দিকে তাকাবো। আজকে আরামবাগে জনসভা করলেন বিপ্লব দেব এবং গিরিরাজ সিংহ, তিনি হুগলিতে জনসভা করলেন। কি বললেন তারা, দেখে আবার বিতর্কে ফিরবো। দেখুন, मई के अंत में लोकसभा का काउंटिंग होगा, काउंटिंग खलास, और ये 2 बजे ममता बनर्जी की सरकार सभा। অমিত শাহর গলায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি। লোকসভা ভোটের সঙ্গে রাজ্য সরকারের স্থায়িত্বের আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই, তাহলে অমিত শাহ কেন বললেন লোকসভার গণনা শেষ হতেই তৃণমূল সরকারের পতন ঘটবে? রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি? আর দলীয় সভাপতির সুরেই মঙ্গলবার রাজ্যের দুই প্রান্ত থেকে তৃণমূল হটানোর ডাক দিলেন বিজেপির দুই নেতা। একজন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অপরজন মোদী সরকারের বিতর্কিত মন্ত্রী গিরিরাজ সিংহ। এবারে নির্বাচনে মহাভারতের শেষ লড়াই হচ্ছে, একদিকে কৌরব কুল আর একদিকে পাণ্ডব কুল। আপনারও কৌরব বংশ এবার 2019-এর নির্বাচনে পরাজিত হবে, বাংলার মাটি সেটা বলছে।
নিজের সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে নানা প্রসঙ্গ টানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগ করতে গিয়ে তার শাসনকে সুশাসনও আখ্যা দেন। 70 জনকে মেরে তারপর আপনাকে ইলেকশন করতে হয়। আজ পর্যন্ত 10 মাসের সরকার একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে হয়নি। যদি প্রমাণ করতে পারেন দিদি, সেদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে রিজাইন দিয়ে চলে যাবো। একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে হয়নি। কিন্তু বিজেপি বিরোধীদের পাল্টা বক্তব্য, বাংলায় এবার পঞ্চায়েত নির্বাচনে 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল, আর বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে প্রায় 96% আসনে বিনা লড়াইয়ে জিতেছে বিজেপি। তাহলে কোন মুখে বিজেপি গণতন্ত্রের কথা বলে? সিপিএম ইতিমধ্যে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে। কাঁথি থেকে আক্রমণের নেতৃত্বে অমিত শাহ আর দুই সহযোগীর একজন বিপ্লব দেব আরামবাগে, অপরজন মোদী সরকারের মন্ত্রী গিরিরাজ সিংহ মশাটের সভা থেকে আক্রমণ করলেন তৃণমূলকে। बंगाल के वासियों, इस सरकार को उखाड़ फेंको। ये सरकार अगर नहीं हम उखाड़ पाएंगे तो ये भारत को पाकिस्तान बना देगा। সবার নিশানায় তৃণমূল, কিন্তু তৃণমূল কোনো আক্রমণেই গুরুত্ব দিতে নারাজ। লাভ কিছু হবে না, এরা বাংলার সংস্কৃতি কালচার কিছুই জানে না। বাংলাতে এসব কিছু হবে না। বাংলার কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্র নজরুলের ভাবনা জানে না, বিদ্যাসাগরের কথা জানে না, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা, শ্রী চৈতন্য দেবের কথাই জানে না। তাদের বাংলায় কিছু হবে না। তো যত খুশি মিটিং করতে পারে, 3টে কেন 300টাও করতে পারে, কোনো সমস্যা। চন্দবাবু, আমি একটা জিনিস বুঝলাম না, বিপ্লব দেব আজকে প্রকাশ্য জনসভায় তিনি বললেন, ঘোষণা করলেন যে 10 মাসে তার সরকার কোনো অন্যায় করেনি। এইখানে তার বিজেপি কর্মীদের ওপর ভয় দেখানো, মারধর, ফলস কেস ইত্যাদি হয়। সীতারাম ইয়েচুরির তো অন্তত 3টে সাংবাদিক সম্মেলন আমার মনে আছে, যেখানে বলছেন যে ত্রিপুরায় বাম কর্মীদের ওপর নাকি ভয় দেখানো, মারধর করা, ফলস কেস দেয়া, নমিনেশন না দেয়া, যার ফলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 96% সিটে আনকন্টেস্টেড বেরিয়ে যাওয়া, এইসব হয়েছে। কে ঠিক বলছেন, সীতারাম ইয়েচুরি না বিপ্লব দেব? এবং 10 মাসে কোনো অন্যায় করেনি তার সরকার। বিপ্লব দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মিল, দুজনে কেউই যা বলেন তা বিশ্বাস করেন না। গণতন্ত্রের ভাষায় বিপ্লব দেব বিশ্বাস করেন না। ত্রিপুরাতে আমাদের অনেক কমরেড এখন ঘর ছাড়া, অনেক কমরেড ঘর ছাড়া। অত্যাচার হচ্ছে, রাজনৈতিক সভা সমিতির উপর অত্যাচার হচ্ছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মানিক সরকারের উপর হামলা হয়েছে একাধিকবার হামলা হয়েছে। আমাদের যারা নিচু স্তরের কমরেডরা, যারা মাটি কামড়ে সেখানে লড়ছেন, তাদের উপর অত্যাচার করছে বিজেপি এবং পুলিশ। তাদের ভয়ঙ্কর ভূমিকা। আপনার এখানে আমি অনুষ্ঠান করতে এসে বলেছিলাম যে প্রায় কার্যত জাতিদান, মানে শাসক দল আর প্রশাসন একসঙ্গে কাজ করছে। যেটা অভিযোগ এই রাজ্যে বিজেপির, আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজ, ভারী ভারী মজার ব্যাপার, সেটা হচ্ছে 2018 একই সাল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস 34% আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল। আপনারা বললেন গণতন্ত্র ভুলুণ্ঠিত, গণতন্ত্রের এরম অপমান হয়নি। ওই 2018 সালে ত্রিপুরায় ত্রিস্তরীয় নির্বাচন, আমি কাগজের রিপোর্ট, আমাদের রিপোর্ট নিয়ে আজকে বসেছি, 96% আসনে আপনারা আনকন্টেস্টেড। এবং শুধু তাই নয়, মিল এখানে নয়, তৃণমূল কংগ্রেস ঠিক যেরকম বলেছিল যে বিরোধীদের তো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি, কেউ বিরোধী দল প্রার্থী দিতে পারেননি। একেবারে হুবহু আপনাদের সুনীল দেওধর, ত্রিপুরার পর্যবেক্ষক বিজেপি, তিনি বলছেন সিপিএম এর নেতৃত্বাধীন বামেরা প্রার্থী খুঁজে পায়নি। না, প্রথম কথা হচ্ছে যে আর বিপ্লব দেব আজকে এসে বলছেন যে 10 মাসে কোনো অন্যায় বলছেন। দেখুন, আমি কয়েকটা জায়গায় পশ্চিমবঙ্গে, আপনার নিশ্চয়ই মনে আছে, আরামবাগ, গোঘাট, শাসন, নন্দীগ্রাম, যেখানে দাঁড়ান বলুন প্লিজ। হ্যাঁ, আমি একটু ধরিয়ে দিচ্ছি। বিপ্লব দেব বলছেন যে আমি এই জায়গাগুলোর নাম এই কারণেই বললাম, এই জায়গাগুলোতে অন্য কেউ প্রার্থী দিতে পারতো না। 5 লক্ষের উপরে ভোটে আমরা কি দেখলাম, এই জায়গাগুলো থেকে সিপিএম মুছে গেল, কার্যত মুছে গেল, খুঁজে পাওয়া গেল বিজেপি ক্ষমতায়। দাঁড়ান,
অদ্ভুত ব্যাপার, মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু দ্বিতীয় স্থানে বিজেপি। এই ম্যাজিকটা রহস্য আপনি বঙ্গোপসাগর বলে দিন। তখন আপনারা আপনারা ভাগ্য মানুষ, আপনি বোঝান, ভোট দিতে পারলো না, ভোট দিতে পারলো না, দ্বিতীয় স্থানে বিজেপি। আমরা বলেছি, আমরা বারবার একটা প্রশ্ন বলছি, মানুষ ভোট দিতে পারছে না, দ্বিতীয় স্থানে বিজেপি। এই রহস্য আমি তাহলে আমার বলতে হয় যে ভারতবর্ষে স্বাধীনতার পর একটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এত স্বতঃস্ফূর্ত মানুষের ছাড়া যে 96% আসনে ইলেকশনে আমি সন্ত্রস্ত। আমি দুজনকেই অনুরোধ করব থামাতে। আমি যাব হচ্ছে স্বরূপ বাবুর কাছে। স্বরূপ বাবু, আরেকটা বক্তব্য নিয়ে আমার আজকের একদম নির্বাচনে উঠে এসছে। আজকে গিরিরাজ সিংহ বলছেন যে যদি এই সরকারকে ফেলে না দেয়া যায়, এই সরকার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দেবে। না, আমি কোনো সম্পূর্ণ বক্তব্যটা না শুনে একটা জাস্ট ক্লিপিং শুনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি, সেই জায়গাটা আমাদের অফিশিয়াল স্ট্যান্ড। গিরিরাজ কিশোর বিহার নির্বাচনের আগে বলেছিলেন যে বিহারে আমরা যদি হেরে যাই পাকিস্তানে বাজি ফেটবে। না না, এগুলো সুমন বাবু প্লিজ প্লিজ পুরো বক্তব্যটা না শুনে মন্তব্য করব না। এই অনুষ্ঠানেই আপনাকে দেখিয়ে দেব। আমি একটু শেষ করি। আজকেই বলেছেন গিরিরাজ সিংহ। আমি একটু শেষ করি সুমন ভাই, যে ওয়েস্ট বেঙ্গলে আমরা জেনারেলি বাইপোলার পলিটি দেখেছি। সে কংগ্রেস সিপিএম, সিপিএম তৃণমূল, এখন কিন্তু তৃণমূল বিজেপি। এবং এইখানে আপনার যেখানে 5% থেকে 2014 বেড়ে 15% হয়েছিল, সেটা বেড়ে 30%-এর কাছাকাছি বিজেপি ভোট। এই বৃদ্ধিটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ইতিহাসে 5 বছরে কোনোটাই বিজেপি কোথায়, এটা কি করে সম্ভব? 30% না না, একটা তথ্য দেবেন, না না, কেউ বিকৃতি করছে না। সেফোলজিস্টরা যেটা এখন যেটা বার করেছে, আবার সেফোলজিস্ট, আবার যেটা এখন বলছে সেফোলজিস্টরা, আমাদের পার্টির হিসাব বলছে, সেফোলজিস্টরা বলছে 30% ভোট বিজেপি। তো সেটা 15 থেকে 30 যেটা বৃদ্ধি 5 ইয়ার্সে, this is something which is phenomenal। এই দেখো আমরা এটা বুঝতে পারছি না। 30% ভোট নতুন একটা ফর্মুলা বিজেপি আমদানি করেছে। যদি তুমি বিজেপি বিরোধিতা কথাবার্তা বলো, তুমি পাকিস্তানের সমর্থক, সঙ্গে মানে হয়ে যাবে দেশদ্রোহী। যে এদের তথ্যে কোনো প্রমাণ নেই। আর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলছি, সবাই তো তৃণমূল কংগ্রেস সমর্থক নয়। যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন বা যারা সমর্থক নয়, তাদের জায়গা কোথায়? তারা কংগ্রেস বা সিপিএম, সেখানে জায়গা। তো চয়নবাবু আর স্বর্ণবাবুর অবস্থা এতটাই খারাপ যে তারা এখানে যাচ্ছে। কে দিল ছজন বললে কেউ শুনতে পারবে না। সরি, আমি একটা কথা বলবো, যদি এতটাই খারাপ হয় রাহুল কংগ্রেসের অবস্থা বা সিপিএম এর অবস্থা, তাহলে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গায় প্রায় 4 কোটি মানুষকে সব মিলে সারা পশ্চিমবঙ্গে ভোট দিতে পঞ্চায়েত নির্বাচনে মমতা দেবী দিলেন না কেন? গিরিরাজ সিংহ ঠিক কি বলেছেন দেখে নেব। बंगाल के वासियों, इस सरकार को उखाड़ फेंको। ये सरकार अगर नहीं हम उखाड़ पाएंगे तो ये भारत को पाकिस्तान बना देगा। ও গোটা দেশকেই পাকিস্তান বানিয়ে দেবে না? হ্যাঁ না, আমি যে কথাটা অনেকবারই বলি না, উনি পুরোটা শুনে না, পুরোটা শুনে না। পাকিস্তান মানে কি এইটাকে মুসলমান প্রদান করে তুলবে? পাকিস্তান বানানো কি?
এখানে পাকিস্তান এইটাই হচ্ছে তারা সাম্প্রদায়িক তুমি দাঙ্গাকে সাম্প্রদায়িক তৈরি পাকিস্তান করে বানাবে। ভোটের আগে এমন অস্থির তৈরি তুমি করে তো আপনি দেখো এই শুধু ভোটটা না সেটা এইটাই তো হচ্ছে এইটাই তো হচ্ছে এইটা কখনো কল্পনা করা যায় না আসলে ব্যাপারটা বুঝতে পারছেন চ্যালেঞ্জ করছি অবশ্যই। যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দরকার নেই, যে কোনো প্রথম শ্রেণীর তৃণমূল নেতার কাছে এদের জামানত বাজেয়াপ্ত হবে। না, আমি তুমি চ্যালেঞ্জ দাঁড়ালেই হবে। দায়িত্ব নিয়ে বললাম, তুমি দাঁড়ালেই মমতা হবে। বন্দ্যোপাধ্যায় আমি দাঁড়াবো, ঠিক আছে আমি দাঁড়ানো হবে, আমি চ্যালেঞ্জ করে বলছি দায়িত্ব ক্ষমতা থাকে। ভোটটা করতে দেবেন না রাহুল? রাহুল ভোট করতে দেবেন না? ভোট করতে দিলেই এটা কি টিকিটের পরোক্ষ দাবি? বলছেন পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী সেটাই তো বক্তব্য। আমি তো বলছি কেন্দ্রীয় মন্ত্রী একজন যুবক এই ভাষা Please, আস্তে আস্তে, হ্যাঁ। শিক্ষিত মানুষ সর্বভৌম হ্যাঁ। এইটার উত্তরটা দিন। কি করে আপনি সঠিক দেবো না আজকে পাকিস্তান করে দেবে এখানে প্লিজ এটা কি হচ্ছে আচ্ছা, ব্যাখ্যাটা শুনুন প্লিজ। আপনারা জেএমবির সদস্য তাকে রাজ্যসভায় পাঠাবেন এই রাজ্য থেকে। প্রমাণ করতে হবে দাঁড়ান, কে বলেছে আপনাকে? কে প্রমাণ করছে? আপনাদের কে সংবাদ বলেছে? পত্রে বেরিয়েছে, আপনাদের কে বলেছে? সংবাদ পত্রে বেরিয়েছে, প্রমাণ দিন। আপনাদের সংবাদ পত্রে প্রমাণ দিন। বেরিয়েছে, আপনাদের মিথ্যে সংবাদ কথা বলবেন পত্রে না। বেরিয়েছে, আমি এখনো বলছি কথা বলবেন না, এখনো টিভিতে দায়িত্ব দেখাতে হবে না। প্লিজ না, প্রমাণ দিন প্লিজ, বললে হবে না, প্রমাণ দিতে হবে আপনারা খগড়া করেন, হ্যাঁ, কিন্তু আমি যে বলছি, সমস্ত আপনি দুষ্কৃতী প্রমাণ দিন আগে। তারা আরামবাগে তাদের এখানে একটা ওপেন অ্যাক্সেস দিচ্ছেন, আরে বাবা। এখান থেকে সমস্ত আমরা জানি যে মাল্লার বক্তব্য শেষ। একটা অংশ হচ্ছে প্রধানমন্ত্রী আসছেন শনিবার, আর ঠাকুরনগরের সেই সভা নিয়ে ঠাকুর বাড়িতে বিভাজন, স্টুডিওর বিভাজনের মাঝে দেখে নেব। ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রীর প্রথম সভা আগামী শনিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে। আর মোদির সভা ঘিরে মতুয়া ঠাকুর বাড়িতে আড়াআড়ি বিভাজন। কে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তাই নিয়েই এখন তরজা। মমতা বালা ঠাকুর বনাম শান্তনু ঠাকুর। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দাবি তিনি সংঘাধিপতি, তিনি কখনোই মোদিকে আমন্ত্রণ জানাননি। আমরা যে মত মহাসংঘ অল ইন্ডিয়া মত মহাসংঘের সংঘাধিপতি আমি সেটাকে কিন্তু আমরা তাদের ডাকিনি এবং তার ব্যক্তিগত কিছু স্বার্থের চরিতার্থ করার জন্য হয়তো আসছে এখানে। ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের আবার দাবি তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তার আমন্ত্রণেই সাড়া দিয়ে আসছেন প্রধানমন্ত্রী। ঠাকুরবাড়ির পুত্রবধূরা উপদেষ্টা পদে থাকেন, সংঘাধিপতি পদে বা মহাসংঘাধিপতি থাকেন না। এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করে করা হচ্ছে, এটা সম্পূর্ণ আমার ধারণা নয়, এটাই সত্যি কথা। প্রধানমন্ত্রীকে আমরা মতুয়া অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে আনছি, কোনো পলিটিক্যাল হিসেবে নয়। উনি প্রধানমন্ত্রী হিসেবে ঠাকুরবাড়িতে আসছেন, কোনো পলিটিক্যাল দলের লিডার হয়ে নয়। নিমন্ত্রণটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ করেছে এবং আমি আমার লেটার হেডে নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করেছি ঠাকুরবাড়িতে মতুয়াদের অবস্থান বোঝবার জন্য। ঠাকুরনগরে মোদির আমন্ত্রণ ঘিরে এই বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর সভার বাস নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি বাড়তি ভাড়া দিয়েও বাস পাচ্ছে না তারা। প্রধানমন্ত্রীর সভা হচ্ছে, সেখানে বিরোধী দল হিসাবে আমরা তার সভায় যাব। আমরা বলেছি যদি কোনো অসুবিধা থাকে আমরা কিছু বেশি পয়সা দেব, কিন্তু তাতেও বলছে যে না দেওয়া যাবে না, আমাদের হুমকি চমকি আসছে, যদি আমরা বাস দিই আমরা রুটে বাস চালাতে পারবো না। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিন্ডিকেটটা যেটা বলছে যে না আমরা বাস দিতে হবে না, কারণ বাস রুট থেকে বাস তুলে নেওয়া আমাদের পক্ষে খুব মুশকিল, কারণ পাবলিক খুব হ্যারাস্ট হয়। তাই আমি বলছি ঠিক আছে আপনারা যা ভালো বুঝবেন করবেন। সব মিলিয়ে মোদির সভা ঘিরে এখন জোর তরজা। আর এর মাঝে অসুস্থ হয়ে পড়েছেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী। কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার, আপাতত বাড়িতেই চলছে চিকিৎসা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।